যে পৃথিবীতে কোথায় আছে দেখান তো, অনশনের পর ওজন বেড়ে যায়। তাই কীরকম অনশন হচ্ছে, শুয়ে বসে চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন, তাই ওজন বেড়ে গেছে। আসলে ওদের কাছে অনশন মানে তো হচ্ছে স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশন, সেটা হচ্ছে না বলে ওদের খুব দুঃখ হচ্ছে। ওদের দিদিকে ওরা যে জায়গায় তুলেছিলেন সেটা তো আজকে ফানুস ফেটে যাচ্ছে না, সবাই ভাবছেন কী ব্যাপার। দেখছেন না আর.জি. কর কাণ্ডের পর মহিলারা রাস্তায় ঝাঁটা নিয়ে বেরিয়ে বলছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের বিবেককে কিনে নেবে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের আত্মসম্মান কিনে নেবে। এটাই হচ্ছে তৃণমূলের মমতার একটা অন্যতম চালাকি। এই যে দেখা যাচ্ছে শ্যামপুর, আমাদের বাকনান হাওড়ার দিকের যে শ্যামপুর, আবার এদিকে দেখা যাচ্ছে যে গার্ডেন রিচ, সেই সব জায়গায় যে একটা সম্প্রদায়ের মানুষ এসে কখনো মূর্তি আমি তো ইতিপূর্বে আমার পোস্ট করেছি, এটা সম্পূর্ণ পরিকল্পিত। এরা যুগ যুগ ধরে সেখানে পুজো করে আসছেন, কখনো তো জিনিস ঘটেনি, আজকে ঘটছে কেন? ঘটানো হচ্ছে যে একটা দাঙ্গার বাতাবরণ তৈরি করো। আর আরএসএসের চিরকালই ইউএসপি হচ্ছে দাঙ্গা, এবং সেই ফর্মুলায় মমতা কাজ করছে। তাহলে দুর্গাপূজা মণ্ডপে উঠে যে তুমি আজানের সময় মাইক বাজাবে না, এটা কখনো আমরা দেখিনি। সাধারণভাবে আজানের সময় কেউই মাইক বাজায় না বা আওয়াজ করে না, এই সম্মানটা দেয়। প্রতিবেশীরা প্রতিবেশীর যে আবেগ তাকে সম্মান জানায়। হঠাৎ এই প্রশ্ন এইবারই আসছে কেন? গত বছরও তো হয়নি, তার আগের বছরও তো হয়নি, হঠাৎ এবছর কেন হলো? কেন পরিকল্পনা করে মমতা এবং আরএসএস দাঙ্গা বাঁধাতে চাইছে। এই যে ফেসবুকে আপনি পোস্টটা করেছেন সোশ্যাল মিডিয়া, তারপর কিন্তু আপনাকে অনেকটাই শিকার হতে হয়েছে মানুষের ক্ষোভের। কাদের না? তৃণমূলের বহু ব্যক্তিত্ব বলছেন আপনি নাকি একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। সেটা আমার কথা লোকে পড়লে বুঝবে যে কারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আর তৃণমূলকে তো আমি সুস্থ মানুষ মনে করি না, সুতরাং তাদের কথায় কী গুরুত্ব আছে? আমি যেটা লিখেছি সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কি বিপক্ষে সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা পড়লেই বুঝতে পারবেন। এটা থেকেই প্রমাণ হয় তৃণমূলীরাই এটা গণ্ডগোল বাঁধাতে চাইছে। তা নাহলে ওরা আমার পোস্টের উত্তর এটা বলতো না। কোথাও কি বাইনারি পলিটিক্স চলছে এই বাংলায়? সেই চেষ্টাই হচ্ছে, বাইনারি পলিটিক্সটা ভেঙে যাচ্ছে বলেই ওরা আরও আতঙ্কিত হয়ে পড়ছেন। তাই এই হাত ধরে আরএসএস এবং তৃণমূল হাত ধরে আজকে পশ্চিমবঙ্গের মুখে ধর্মীয় বিভাজনের বাতাবরণ তৈরি করছে। আজও যারা এটা বুঝতে পারছেন না তাদের পক্ষে আগামী দিন বড় ভয়ঙ্কর। নওশাদ সিদ্দিকী গতকাল বলেছেন যে এই বাইনারি পলিটিক্স না তৈরি করলে হয়তো কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক দোকান বন্ধ হয়ে যাবে। ঠিকই তো বলেছে, সে ঠিক কথাই বলেছে। তো এর এই বাইনারি পলিটিক্স করেই ওরা টিকে থাকতে চাইছে, তা না হলে পশ্চিমবঙ্গের পক্ষে টিকে থাকা মুশকিল। তৃণমূলের আইটি সেলের একজন সাধারণ সম্পাদক তিনি লিখছেন ডাক্তারদের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করতে হচ্ছে পাঁড় মাতাল। এইভাবে ডাক্তারদের সম্বোধন? আসলে উনি নিজে তাই, যিনি লিখেছেন খোঁজ করে দেখুন তিনি তাই। এবং তিনি যখন লিখেছেন তখন ওই মত্ত অবস্থাতেই লিখেছেন। সে মূর্খের প্রলাপ। আমি দেখেছি ওই ওর পোস্টটা। কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এক কথা, উনি বড় চিকিৎসা বিজ্ঞানী হবে। আসলে ওদের কাছে অনশন মানে তো হচ্ছে স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশন, সেটা হচ্ছে না বলে ওদের খুব দুঃখ হচ্ছে। ওদের দিদিকে ওরা যে জায়গায় তুলেছিলেন সেটা তো আজকে ফানুস ফেটে যাচ্ছে না, সবাই ভাবছেন কী ব্যাপার। এতদিন যখন আমরা বলছিলাম তখন বলতেন সিপিএম এই সমস্ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। আমরা তখনই বলেছিলাম যে পৃথিবীতে কোথায় আছে দেখান তো, অনশনের পর ওজন বেড়ে যায়। তাই কীরকম অনশন হচ্ছে, শুয়ে বসে চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন, তাই ওজন বেড়ে গেছে। যতই মুখে মুখে বক্তৃতা আমি 26 দিন অনশন করেছি। 26 দিন তিনি গোপনে গোপনে নিজের মেদ বৃদ্ধি করেছেন। কিন্তু যখন মুখ্যমন্ত্রী অনশনে বসেছিলেন তখন তিনি বলতেন আমি অনশনের কষ্টটা বুঝি, কিন্তু এখন জুনিয়র ডাক্তাররা যখন অনশনে বসছেন তখন কি তিনি কষ্টটা বুঝছেন না? তা উনি তো অনশনের কষ্ট বোঝেননি জীবনে, কী করে বুঝবেন? ওটা মুখের কথা, ওর অন্তরের কথা তো চকলেট খাও, স্যান্ডউইচ খাও, মানে হাতির দাঁতের মতো একদম। এক আর খানে উনি জীবনে কষ্ট বুঝবেন কী করে? যদি কষ্ট বুঝতেন উনি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিন না। উনি এতদিন তো ক্ষমতায় আছেন, অনেক ডাক্তার ওর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে আমি জানি। তারা একটা যুক্তিসঙ্গত চিকিৎসা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিন যে অনশনের পর ওজন বেড়ে যায়, তাহলে আমি খুশি হব। তাহলে আমি ভাববো যে যতীন দাস বেচারা কেন মারা গেল। 63 দিন অনশন করে 63 কেজি ওজন বাড়া উচিত ছিল, সে বেচারা মরে গেল। শেষ দুটি প্রশ্ন।
বামেদেরকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বা রাজপথে দেখা যাচ্ছে, সেইভাবে কোথাও গিয়ে ব্যালট বক্সে কিন্তু বামেদেরকে দেখা যাচ্ছে ভাই না। ব্যালটটা দেরি আছে, আসুক, সময় আসুক, সব দেখতে পাবেন। তৃণমূলীরা বলছে বামেরা নাকি একটি অরাজনৈতিক সংগঠন, ভোট এলেই বিজেপি হয়ে যায়। তৃণমূলের রাজনীতিটা করলো কোথায়? ওরা রাতের বচিটা কী, ওদের জিজ্ঞেস করলো যে আদর্শটা কী ওদের। যে কোনো তৃণমূলীকে ধরবো না, আপনাদের আদর্শটা কী, লক্ষ্যটা কী? ওদের একমাত্র লক্ষ্য সিপিআইএম, ওদের একমাত্র লক্ষ্য কমিউনিস্ট বিরোধিতা, যেটা আরএসএসের কর্মসূচি সেটাকে ওরা বাস্তবায়িত করেছে। এই ছাড়া ওদের কী কর্মসূচি আছে, কী রাজনীতি ওদের আছে? একটা ক্লাবের নির্বাচনে গুন্ডামি করে, একটা স্কুল কমিটির নির্বাচনে গুন্ডামি করে, কোঅপারেটিভের নির্বাচনে গুন্ডামি করে, মেডিকেল কাউন্সিলের নির্বাচনে গুন্ডামি করে নিজেদের মধ্যে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। এক্স্যাক্টলি। সুতরাং দলটা পরিচিত হচ্ছে গুন্ডা ধান্দাবাজ এদের দ্বারা। ওখানে কেউ সুস্থ চিন্তা সম্পন্ন মানুষ কেউ থাকতে পারেন না। যারা আজও আছেন তারা যন্ত্রণায় ভুগছেন, হয়তো জীবনের নিরাপত্তাহীনতার জন্য চলে আসতে পারছেন না। জয় সরকার পেরেছেন, সবাই পারেনি। হাইকোর্টে 51 জন চিকিৎসক আরজি করের তারা দ্বারস্থ হয়েছেন, তাদের যে মানে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, তার জন্য আজ। ভালো কথা, ভালো। কুণাল বাবুর পরামর্শে তো হাইকোর্ট ওদের কি সমর্থন করবে নাকি? ওদের সরিয়ে দেওয়া হয়েছে, তো রাজ্য সরকার সরিয়েছে, তো কুণালবাবু তো ওদের নেতা, এটা হাইকোর্টে আনছেন কেন? কেন দিদিকে দিয়ে করাতে পারছেন না? এইসব নাটক বুঝতে সবাই পারে। আমাদের বিচার কে দেবে? প্রশ্ন তুললেন শোকার্ত মা, যিনি আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, এই অভিযোগ উঠছে। আরজি করে বিনা চিকিৎসায় যদি মৃত্যু হয়ে থাকে, তার সবচেয়ে বড় দায় হচ্ছে আরজি করে প্রিন্সিপালের এবং স্বাস্থ্যমন্ত্রীর। সুতরাং ওদের তো স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করা উচিত। আরজি করের পরিচালনার দায়িত্ব তো আর জুনিয়র ডাক্তারদের না, জুনিয়র ডাক্তাররাই তো সব চিকিৎসা করেন না। তাহলে আরজি করের প্রিন্সিপালকে এবং স্বাস্থ্যমন্ত্রী দুজন দায় নিয়ে পদত্যাগ করা উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতার এলিট ক্লাসের দালালরা দূর হটো, দূর হটো। আমি তো জানতাম ওরা এতদিন দাবি করতেন এলিট ক্লাস ওদের পক্ষে, সিপিএম ছোটো লোকের পার্টি। তো এখন ওরা এলিট ক্লাস কাকে বলতে চাইছেন? বলে ব্যাখ্যা করে দিন, এলিট ক্লাস বলতে এই লোকেরা আছেন, তাদের দালাল কারা এটা বলে দিন, আমার আপত্তি নেই। নিশ্চয়ই এলিট ক্লাসের দালালের দূর হতে হবে, কিন্তু এলিট ক্লাসকে একটা অংশের এলিট ক্লাস যারা সমাজ অগ্রগতির কথা বলে, তাদের পক্ষে সব মানুষ থাকবে। যে পুজো মিটে গেছে, কিন্তু যেসব ক্লাব 85,000 টাকা অনুদান পেয়েছে, বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু কেন লাগানো হয়েছে না, না লাগালে অনুদান ফেরত নেওয়া হবে, একদম তাদের দলের বিধায়ক বলছেন কথা। হ্যাঁ, এটা কল্যাণবাবু জিজ্ঞাসা করতে পারতেন যে বলুন তো, এটা তো সরকারের টাকা, তো মমতার ছবি দিতেই হবে কেন? দেওয়াটা বাধ্যতামূলক কেন? টাকাটা তো তৃণমূলের নয়। এবং কলকাতার যারা সব পুজোর মাথা, তারা তো এলিট ক্লাস, তো তারা তো সব তৃণমূলের। কিন্তু বারে বারে তো দেখা গেছে যে এই সরকার বলে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, পুজোর অনুদান দেব না, মানে তো এরা তো নিজের দলের টাকা বা বাবার ওরা সম্পত্তি না। বলে, ওদের অন্য কোনো যুক্তিসঙ্গত কিছু বলার নেই, তাই ওরা ভয় দেখায় লোককে, থ্রেট কালচার। মানুষের যখন ভয় ভেঙে যায় তখন মানুষ এসব পাত্তা দেয় না। এ দেখছেন না, আরজি কর কাণ্ডের পর মহিলারা রাস্তায় ঝাঁটা নিয়ে বেরিয়ে বলছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের বিবেককে কিনে নেবে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের আত্মসম্মান কিনে নেবে। এটাই হচ্ছে তৃণমূলের মমতার একটা অন্যতম চালাকি। তারা মনে করছেন যে কিছু টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া যায়। টাকা দিয়ে হয়তো মমতাকে কেনা যায়, যা কিনেছিলেন একদল মালিক কিনে টাটা শিল্পটাকে ধ্বংস করার জন্য, কিন্তু সব গরিব মানুষকে কেনা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই একজন নারী এই বাংলার, সেখানে তাতে কি হয়েছে? নারীরা বারবার ধর্ষিতা হচ্ছে। তাতে কি হয়েছে? নারী হলেই তাকে নারীর সম্মানের জন্য খুব উদ্বিগ্ন হবেন, তার তো কোনো মানে নেই। উনি নারী হতে পারেন, কিন্তু প্রশাসক হিসেবে উনি নারীবাদী, মনুবাদী চিন্তার দ্বারা পরিচালিত, উনি সাংবিধানিক মূল্যবোধ দ্বারা পরিচালিত নন। সেই জন্য এইসব হচ্ছে। বারে বারে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলন বা কর্মবিরতি অসাংবিধানিক। কেন? কারণটা বলুন, অসাংবিধানিক কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, তো বলছেন। উনি বললেই তো আর হয়ে যাবে না, উনি ব্যাখ্যা দিতে হবে তো কেন অসাংবিধানিক। সেই ব্যাখ্যাটা তো আমরা চাই। আমরা জানতে চাই স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির দাবিটা অসাংবিধানিক বলুন। বলতে পারো আমরা চাই যে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি তার পর্দা ফাঁস হোক, দাবিটা অসাংবিধানিক
ডাক্তাররা দাবি করছেন যে চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে, বলুন এটা অসাংবিধানিক। বলতে হবে তো, শুধু কয়েকটা শব্দ ব্যবহার করলাম যার পেছনে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই, সেই শব্দটা প্রলাপ ছাড়া আর কিছু নয়। মানে এটা কি মোড় ঘোরানোর চেষ্টা মানুষের মন থেকে? না না, কিছু কথা বলতে হয়, বলে ফেলেছেন। একটা প্রশ্ন করতেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে কোনো নেতা নেত্রীরা যে সমস্ত কথা বলেন, কখনো 150 কেজির বাচ্চা, কখনো কুইন্টাল কুইন্টাল জল, এগুলো কি নিজেরা না জেনে বলেন নাকি জেনেই বলেন যে রাজনীতির মোড় ঘোরানো কোনো একটা জায়গা থেকে না না, মানুষকে পাল্টায়? প্রথমত অজ্ঞতা, জানেন না বলে দিলেন, আর ওরা মনে করেন যে আমরা যা বলে দিচ্ছি তাই মানুষ গ্রহণ করবে। এটা চিরকালই হিটলার এরকম করতেন। গল্প পড়েছেন ছেলেবেলায়, কিং ক্যানিউটে জানেন না, যে সমুদ্র আর এগোবে না, ভেবেছে আমি বললেই সব, আমার কথায় সব চলে, তা তো হয় না। এগুলো ওদের অজ্ঞতা, মূর্খামির প্রকাশ, আর কিচ্ছু না। হিটলার কথা বলেন, হিটলার বলেছিলেন যে মহিলারা বাইরে বেরোয় কেন, ধর্ষিতা তো হতেই হবে। এই রাজ্য কি সেই নিয়েও? একই কথা, একই দর্শন। যে বারবার যে কথাটা আমি বলছি, যে মনুবাদী দর্শন, আরএসএসের আদর্শ ছিলেন মুসোলিনি, হিটলার। তাদের আদর্শ হচ্ছে মেয়েরা ঘরে বসে থাকবে, শুধু বিনোদনের কাজ করবে। সেইটাকেই কার্যকর করতে চাইছে এরা। দেখলেন রাত্রিবেলা মেয়েরা কাজ করতে পারবে না, এমন একটা সিদ্ধান্ত নিল এই সরকার। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে ল্যাজ গুটিয়ে বললে আমরা প্রত্যাহার করবো। সুতরাং এই সরকার সম্পর্কে যত আলোচনা করবেন ততই দেখবেন নিজেরা বোকা বনে যাচ্ছেন যে আমরা কাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি।